ধানমন্ডি ৩২-এ গতকাল রাতে যা হয়েছে সেটা বিক্ষুব্ধ জনতার ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। এটা যেমন সত্য, আবার এর পেছনে ঘটনা বিশ্লেষণ করলে আমরা এটাও দেখি যে এই ঘটনা বিশেষ করে পরিকল্পিতভাবে শেখ হাসিনা নিজেই ঘটিয়েছেন। কারণ শেখ হাসিনা এই দেশের শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে রাষ্ট্রীয় বাহিনীকে লেলিয়ে হত্যা করে গণরোষের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তার নেতা কর্মী তারাও দেশ থেকে পালিয়ে গিয়েছেন, কারণ তাদের গত 16 বছরের মানুষের উপরে যে অত্যাচার নির্যাতনের ঘটনা সেগুলো তো তারা জানে যে মানুষের সামনে তারা পড়তে পারবে না, মানুষ তাদেরকে গণধোলাই দেবে, তাদের জীবন নাশের শঙ্কা থাকবে। তারা পালিয়েছে, দেশের টাকা নিয়ে পালিয়েছে, ব্যবসা বাণিজ্যের নামে আগেই বিদেশের বাইরে তাদের বাড়ি গাড়ি করে রেখেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারা রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশনের মধ্যে দিয়ে জাতি পুনর্গঠন, বাংলাদেশকে একটা নতুন দিকে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। সেখানে ভারতে থেকেও নানান ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুর্বৃত্তদের একটা অপচেষ্টা আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি। সেখানে গতকালকে রাতে যখন 9টার দিকে তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন এরকম কথা বলেন, যদিও তিনি দেশে নাই, কি ভাষণ দিবেন, এগুলো তার ভাষণ কিনা না এআই জেনারেটেড সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু তারপরেও স্বাভাবিকভাবে তিনি মানুষকে আরো ভায়োলেন্স ইনসাইট করবেন, এই ধরনের ঘটনা, দেশের সহিংসতা তৈরি করবেন, এগুলো তো কেউ মেনে নেবে না। স্বাভাবিকভাবেই তিনি এই গণ আন্দোলনের মুখে পালিয়ে গিয়েও যে দৃষ্টতা দেখাচ্ছেন, বিক্ষুব্ধ জনতা তার একটা জবাব দিতেই তাদের যে রাজনৈতিক বয়ান নির্মাণের ক্ষেত্রে, রাজনৈতিক কাল তৈরির ক্ষেত্রে তারা যে ধানমন্ডি ৩২-কে কিংবা শেখ মুজিবুর রহমানকে ব্যবহার করেছে, সেখানে জনগণ জড়ো হয়েছে, জনগণ ভাঙচুর করেছে, সেটা জনগণ এই মুছে দেওয়ার চেষ্টা করেছে যে এই কাল্ট, এই বয়ানকে কেন্দ্র করেই তো তারা মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং একদলীয় শাসন কায়েম করেছে। সেটার ফল জনগণ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কিন্তু এর জন্য শেখ হাসিনার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি রয়েছে। যেখানে প্রকাশ্যে তারা বের হতে পারছে না, সেখানে মাস্ক পরে রাতের অন্ধকারে মিছিল করে কর্মসূচি দেয়, অথচ দিনে কিন্তু বের হতে পারে না। তো এই যে জঙ্গি স্টাইলে তাদের যে কর্মকাণ্ড, এটা যদি চলতে দেওয়া হয় তাহলে তারা মানুষের উপরে হামলা, গুপ্ত হত্যা, সহিংসতা করতে পারেন। সেই বিবেচনায় তাদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল। এটিও যেমন সত্য, আবার একই সাথে এটাও আমাদেরকে মাথায় রাখা দরকার যে এখন দেশে একটা নির্বাচিত সরকার আছে। এখন আন্দোলন কিংবা একটা মত তৈরি করে কোনো ঘটনা ঘটালে সেটার অনেকগুলো নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হয় দেশে এবং বিদেশে। দেশের মধ্যে ধরেন ব্যবসায়ী কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেকে আতঙ্কগ্রস্ত থাকে। কারণ হচ্ছে এই আন্দোলনে যেমন একদল তরুণ মেধাবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজের জীবন লড়াই করে, নিজের জীবন বিপন্ন করে, বিসর্জন দিয়ে লড়াই করেছে, দেশের মুক্তির জন্য রাস্তায় নেমেছিল। এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আরেক দল আবার ফায়দা লুটতেছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন লোককে অপসারণ করছে, তাদের চাকরিচ্যুত করার দাবি জানাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করছে, দখল নিচ্ছে। তো এখন এই মবের প্রবণতা যদি চলতে থাকে তখন দেখা যায় এই ধরনের মব তৈরি করে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানে অলরেডি কিছু ঘটনা ঘটেছে, হামলা করা হবে, মানুষকে জিম্মি করা হবে। সেটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটা বাজে মেসেজ দিবে সমাজের মধ্যে, এবং এই ঘটনাটা দেশে বিদেশে আওয়ামী লীগের প্রতি কিছুটা সিম্প্যাথি তৈরি করতে পারে, যে তারা এটাকে ক্যাপিটালাইজ করবে, ক্যাশ করবে, প্রচার করবে যে দেখো আওয়ামী লীগের উপরে এখনো নির্যাতন, নিপীড়ন চলছে। এইটা বলে তারা ইন্টারন্যাশনালি অ্যাটেনশন ড্র করার চেষ্টা করবে। যেখানে এখন আমাদের মনোযোগ দেওয়া দরকার ছিল 6 মাসে এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই বিভিন্ন লীগের নেতাদের কতজন গ্রেপ্তার হয়েছে, তাদের বিচারের কি প্রক্রিয়া হচ্ছে। আওয়ামী লীগের পাশাপাশি 14 দল যারা এই গণহত্যার সরাসরি সমর্থন দিয়েছে তাদের বিচার
এবং শেখ হাসিনা যেই মাফিয়া গোষ্ঠী ব্যবসায়িক ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবসায়ী এই মাফিয়া গোষ্ঠী তৈরি করে যে এই ক্ষমতার একচ্ছত্ব আধিপত্য জনগণের উপরে কায়েম করেছে, এর পেছনে কারা কারা জড়িত ছিল, এর সহযোগী কারা ছিল, সেটা আমলাতন্ত্র থেকে ব্যবসায়ী থেকে গণমাধ্যম, সব জায়গায় তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দেশের সম্পদ এবং দেশের অর্থ যারা বাইরে পাচার করেছে, উন্নয়নের নামে লুটপাট করেছে, সেই সমস্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তির প্রপার্টিকে বাজেয়াপ্ত করে এই শহীদদের ক্ষতিপূরণ দেওয়া এবং দেশের কাজে লাগানো। সেখানে কিন্তু আমরা উল্লেখযোগ্য পরিমাণ কোনো উন্নতিগত 6 মাসে খুব বেশি দেখি নেই, বরঞ্চ ক্রমাগত অবনতি আমরা লক্ষ্য করেছি এবং সরকার একটা সমালোচনার মুখে পড়েছে। গতকালকে গণ অধিকার পরিষদ 64 জেলায় গণহত্যার বিচার এবং এই অর্থ লুটপাটকারীদের শাস্তির দাবি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ এই মাজাভাঙ্গা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে। এর আগে রাজনৈতিক দলগুলো কিংবা আন্দোলনেরও যারা নিজেদেরকে আন্দোলনের ঠিকাদার বলছে, আন্দোলনের নেতৃত্ব বলছে, ভাবছে, তারা সহ আওয়ামী লীগ বা গণহত্যাকারীদের বিচারের দাবিতে খুব বেশি জোরালো কর্মসূচি কিংবা তাদের গ্রেপ্তারের দাবিতে, আওয়ামী ব্যবসায়ী মাফিয়াদের বিচারের দাবিতে খুব বেশি আওয়াজ উঠছে না। বরঞ্চ যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে সাবের হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু সহ 572 জন জামিন পেয়েছে। তাহলে তারা কিভাবে জামিন পেল, এই প্রশ্নটা করা উচিত ছিল। এখন ধরেন 5ই অগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, 5 থেকে 8ই অগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না। সে সময় মানুষের মধ্যে যে ক্রোধের বহিঃপ্রকাশ, যে প্রতিবাদের স্পৃহা, সেই দিনই উচিত ছিল সারা বাংলাদেশে আওয়ামী দুর্বৃত্তদের আস্তানা উড়িয়ে দেওয়া, নির্মূল করা। সেই সময় কিন্তু সম্ভবপর হয় নাই কিংবা কেউ করতে দেয় নাই। তাহলে সেই সময় একটা বিপ্লব, গণ অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে মানুষ যেভাবে দেখতো, এখন একটা স্টেবল গভর্নমেন্টের মানুষের প্রত্যাশা আছে। সরকার এমনিতেই নানান ধরনের প্রশ্ন উঠছে যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না, বাজার স্বাভাবিক করতে পারছে না, সেই ক্ষেত্রে নানান ধরনের সমালোচনা আছে। এখন যদি সরকার সেই সমালোচনা এড়াতে যদি তাদের দুর্বলতার পরিচয় দিয়ে যদি এমন কোনো ঘটনার সমর্থন দেয় সরকার, আমার ক্ষোভ আছে, আমাদের সহকর্মীদের ক্ষোভ আছে, তারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, রক্ত জড়িয়েছে, কিন্তু সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাকে কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। যদি সরকার সেখানে দুর্বলতার পরিচয় দেয় তাহলে কিন্তু দেশের জন্য সেটা বিপর্যয়কর বা বিপজ্জনক হবে। সেই দিক থেকে আমি বলবো যে এখানে আমাদের সকলকেই দায়িত্বশীল একটা ভূমিকা পালন করতে হবে এবং আমাদের কর্মকাণ্ডে যেন আওয়ামী লীগ পলিটিক্যালি লাভ না হয় এবং এটাকে যেন আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি সেল না করতে পারে। যেমনটি এই নির্বাচনের বা এই অভ্যুত্থানের পরপর বিভিন্ন ভারতীয় মিডিয়া সহ ইন্টারন্যাশনালিও এই তারা প্রচার করছে যে এখানে মাইনরিটি বা সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, সম্পদ দখল হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই যে মিথ্যা প্রপাগান্ডা। এখন এই সমস্ত দুই একটা ঘটনা কিন্তু দেখিয়ে তারা এটাকে সত্য বলেই প্রচার করে যে দেখো 6 মাস পরেও আওয়ামী লীগের উপরে অত্যাচার, নির্যাতন, জ্বালাপোড়া চলছে। সেই ক্ষেত্রে এই কর্মসূচিগুলোর আগে আমার মনে হয় যে যারা কর্মসূচিগুলো নিবেন তাদের একটু অপরাপর অংশীজনদের সাথে আলাপ আলোচনা করা দরকার। কারণ 5ই অগস্ট কিন্তু কোনো একক দল, একক ব্যক্তি, একক সংগঠনের নেতৃত্বে ডাকে হয়নি। এখানে সমস্ত দলমত নির্বিশেষে মানুষের সমর্থন ছিল। কাজে এখন আবার কোনো রাজনৈতিক সংগঠন, কোনো সংগঠন যদি রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য কিংবা নিজেরা বিপ্লবী এটা দেখানোর জন্য যদি এই ধরনের কোনো কর্মসূচি করে কিংবা আরো দু একজন নিজেদের হিরোগিরি প্রমাণ করার জন্য যে আমার ডাকে এটা হয়, আমি ঘোষণা দিলে এটা হয়, এগুলো বোঝানোর জন্য যদি এই কর্মসূচিগুলো করে, সেটাও কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। কারণ এর ভিকটিম, ভুক্তভোগী কিন্তু ভবিষ্যতে আরো অনেকে আবার হতে পারে। আমরা তো এটা চাই না। এই প্রতিশোধ, এই প্রতিহিংসা রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ভাঙার পরিবর্তে আমাদেরকে এখন গড়তে হবে। অবশ্যই এই 24-এর গণহত্যায় যারা জড়িত, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আমলা, ব্যবসায়ী, সকলকে বিচারের কাঠগড়ায় আসতে হবে, উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। সেই দাবিটি আমরা তো জানিয়ে আসছি। 6 মাসে কেন হয় না আমি সেটা জানি না স্পেসিফিক ভাবে আসলে কার কি এখানে ভূমিকা। তবে এটুকু স্বাভাবিকভাবেই অনুমেয় যে স্বাভাবিকভাবেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো কর্মসূচি কিংবা এদেরকে নির্মূল করার কোনো কর্মসূচিতে দেশের আপামর জনসাধারণ
বুঝে না বুঝে হিসাব না করে অনেকে সমর্থন দেবে, কারণ এদের অত্যাচার নির্যাতনে গত 16 বছর মানুষ অতিষ্ঠ। তবে রাজনৈতিক দল এবং সংগঠনের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যে আমি আলোচনায় থাকার জন্য কিংবা আমার রাজনীতিকে চাঙ্গা করার জন্য একটা কর্মসূচি দিয়ে দিলাম, যেটা দেশ এবং বিদেশে বাংলাদেশ সম্পর্কে খুবই বাজে একটা মেসেজ দিবে কিংবা সমাজের মধ্যে নতুন অস্থিরতা তৈরি করবে, সেখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সচেতন করতে পারি না। আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমি এই ঘটনার কথা উল্লেখ করিনি, আমি বলছিলাম এনি কাইন্ড অফ মব, বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, তাদেরকে পদত্যাগ করার জন্য কিছু মানুষ যে আপনার বিপ্লবী পরিচয় দিয়ে চান্দা নিচ্ছে, কেউ পদত্যাগ করাচ্ছে। তো এটাকে ইন্ডিকেট করে কিন্তু আমি বলেছি এই ধরনের মব যদি চলতে থাকে, মব জাস্টিস, তাহলে সেটা স্থিতিশীলতার পরিবর্তে অস্থিরতা তৈরি করবে। এই গত 6 মাসে কিন্তু খুন, ছিনতাই, রাহাজানি এগুলো কিন্তু বাড়ছে, অস্থিরতা তৈরি হচ্ছে, বিভিন্ন মাস্তান বাহিনী, গুন্ডা বাহিনী তৈরি হচ্ছে। তো কাজী এখন তো আমাদের, যেহেতু আমরাই বলছি এই সরকার আমাদের সকলের সমর্থিত সরকার, আমরা সমর্থন দিয়েছি বিধায় তারা ক্ষমতা আছে, আমরা না চাইলে তারা ক্ষমতা থাকতে পারবে না। আমরা বলছি যে সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। তো এখন এই সরকার নির্বাচন দিবে, তার পূর্বে দেশ যেন স্থিতিশীল থাকে সেই বিষয়ে তো আমাদের সকলের দায়িত্ব রয়েছে।